এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। স্বাগত সকাল ৯টার বিরতিহীন সংবাদে, সাথে আছি শাফাতুল ফরিদ এবং আমি সঞ্চারী মজিদ তোমার। শুরুতে জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। খুনিদের সঙ্গে সংলাপ নয়, জানালেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসী বিএনপিকে শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি। নির্ধারিত সময় নির্বাচনের প্রস্তুতি ইসির। শনিবার থেকে ৪৪ দলের সঙ্গে শুরু হচ্ছে সংলাপ। বিএনপির অবরোধে সড়কে যানবাহন কম, আব্বাস আলালকে আজ তোলা হচ্ছে আদালতে। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়াও যা দেখবেন: জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৫০ মৃত্যু, হামাসের শীর্ষ নেতা নিহতের দাবি। বিশ্বকাপে আজ ২ ফেভারিটের লড়াই, শীর্ষে উঠতে চায় প্রোটিয়া, জয়ে ফিরতে মরিয়া কিউই। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। আজ উদ্বোধন হতে যাচ্ছে আখাউড়া আগরতলা এবং খুলনা থেকে মোংলা ডুয়েল গেজ রেলপথ। সেই সাথে রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট উদ্বোধন হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যৌথভাবে প্রকল্প তিনটির উদ্বোধন করবেন। এর আগে চূড়ান্ত ট্রায়ালের জন্য সোমবার রেলপথ দিয়ে আখাউড়ার গঙ্গাসাগর থেকে ভারতের নিশ্চিন্তপুরে ৫টি খালি বগি নিয়ে যাত্রা করে একটি কন্টেইনার ট্রেন। এর আগে ১৪ সেপ্টেম্বর পরীক্ষামূলক ট্রেন চালানো হয় বাংলাদেশ অংশে। এই রেলপথে প্রথমে পণ্যবাহী ট্রেন এবং পরবর্তীতে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। এদিকে উদ্বোধনের জন্য প্রস্তুত খুলনা থেকে মোংলা রেলপথ। ৯১ কিলোমিটার রেলপথের পুরোটাই লিঙ্কিং করার পর প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল সম্পন্ন হয়েছে। কোনো ত্রুটি ছাড়াই সফলভাবে খুলনা থেকে মোংলা পর্যন্ত ৪টি কোচ সহ ইঞ্জিন নিয়ে পৌঁছায় ট্রেন। আখাউড়া আগরতলা এবং খুলনা মোংলা রেলপথের উদ্বোধন নিয়ে খুলনা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি খুলনায়, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, উদ্বোধনের প্রস্তুতি কোন পর্যায়ে দেখছেন? উদ্বোধনের যে বিষয়টি, সেটা কিন্তু উদ্বোধনের যে আনুষ্ঠানিকতা সে বিষয়, সেটা কিন্তু খুলনাতে হবে না, এটা ঢাকাতেই হবে। আর উদ্বোধনের আগে যে প্রস্তুতি, অর্থাৎ এই রেলপথ যে কি অবস্থা, সে বিষয়ে গত সোমবার এখানে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল হয়েছিল এবং সেটা সফলভাবে হয়েছে। আমরা এর পরে কথা বলেছিলাম দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে, তারা যেটা বলছেন যে সফলভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে, অর্থাৎ এক যে ট্রেন পথের কোথাও কোনো ত্রুটি নেই। আর এই প্রকল্পটি কিন্তু শুরু হয়েছিল ২০১৬ সালে। ৪,২০০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের মধ্যে রূপসা নদীর উপরে ৫.১৩ কিলোমিটার সেতু ছাড়াও রয়েছে ১১টি প্ল্যাটফর্ম, ১৬০টি কালভার্ট, ৩১টি ছোট ব্রিজ এবং ৯টি আন্ডারপাস। ইতিমধ্যে সকল কিছুই সম্পন্ন হয়েছে, অর্থাৎ এক ট্রেন চলাচলের জন্য যা যা প্রয়োজন ইতিমধ্যে তাই হয়েছে। এই রেলপথটি চালু হওয়ার পর থেকে দক্ষিণ অঞ্চলের ব্যবসা বাণিজ্যর সম্প্রসারণ হবে, মোংলা বন্দর এর গতিশীলতা আরও বৃদ্ধি পাবে এবং এই মোংলা বন্দর এবং রেলপথকে কেন্দ্র করে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, বেকারত্ব দূর হবে। আর আজ এই যে রেলপথকে চালু কেন্দ্র করে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের উৎসাহ বিরাজ করছে এবং তারা বলছেন যে খুলনাবাসীর দীর্ঘদিনের যে দাবি ছিল, সেই দাবি আজ পূরণ হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শামীমা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী জাবেদ রহিম। জাবেদ, এই রেলপথ অর্থনীতিতে কেমন ভূমিকা পালন করবে, সংশ্লিষ্টরা কি বলছেন এই বিষয়ে? আগরতলা
এবং আখাউড়া রেলপথ যেটি সেটি আজকে উদ্বোধন হচ্ছে। সেই উদ্বোধনের মধ্য দিয়েই এখানে দুদেশের আন্তর্দেশীয় ট্রেন চলাচল শুরু হবে। তো এটি আসলে এখানে যে ব্যবসায়িক যে আমদানি রপ্তানির যে নতুন একটি দিগন্তের সূচনা করবেন বলেই আমাদেরকে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, এবং পরবর্তীতে এই রেল যোগাযোগ সম্পূর্ণরূপে চালু হলে সেটি মানে আরো কিভাবে ব্যবসায়ীরা উপকৃত হন সেটি আসলে সময় পরিক্রমায় সেটি বোঝা যাবে। এবং আপনি জানেন যে এখন কিন্তু শুধু পণ্যবাহী ট্রেন চলাচল করবে, যখন যাত্রীবাহী ট্রেন চলাচল করবে তখন আরো বেশি সুফল ভোগ করতে পারবেন এই অঞ্চলের মানুষ। তবে একটি বিশেষ বিষয় হচ্ছে যে এই রেলপথের মাধ্যমে যে পণ্য আমদানি রপ্তানি যেটি হচ্ছে সেটি হচ্ছে কলকাতা থেকে এই আগরতলা পর্যন্ত 1150 মানে প্রায় 1100 কিলোমিটার পথ কিন্তু কমে আসবে এই ট্রেন রুট চালু হতে। রেলপথ উদ্বোধন কার্যক্রম নিয়ে খুলনা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পদ্মা সেতু হয়ে সড়ক চলাচলের পর এবার শুরু হচ্ছে ট্রেন চলাচল। আজ আনুষ্ঠানিকভাবে খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস এবং পরদিন বেনাপোল থেকে বেনাপোল এক্সপ্রেস যাবে রাজধানীতে। এতে যাতায়াত খরচ ও সময় কম লাগবে বলে উচ্ছ্বসিত যাত্রীরা। খুলনা থেকে পদ্মা সেতু হয়ে প্রথমবার ট্রেন যাচ্ছে ঢাকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর বুধবার রাত 9টা 45 মিনিটে ছেড়ে যাওয়া ট্রেন সুন্দরবন এক্সপ্রেস ঢাকা পৌঁছাবে ভোর 5টা 10 মিনিটে। সড়ক পথের পর প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ চালুর খবরে উচ্ছ্বাসিত যাত্রীরা। ট্রেন আগে যে যমুনা সেতু হয়ে যাইতেছে অনেক টাইম লাগতো, অনেক সময় ব্যয় হতো, এখন সেই সময়টা তো আর লাগবে না। সবার ব্যবসা বাণিজ্য যাতায়াতের জন্য একটা সুন্দর দ্বার খুলে দেবে। অল্প সময়ের মধ্যে যেতে পারবে এবং এটা আমাদের খুলনা থেকে খুব অল্প সময় যাওয়ার কারণে আমাদের অনেক কাজগুলো দ্রুত সম্পূর্ণ হবে। খুলনা থেকে দৌলতপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী হয়ে ফরিদপুরের ভাঙ্গা জংশনে হয়ে ঢাকা যাবে সুন্দরবন এক্সপ্রেস। যমুনা সেতুর পরিবর্তে নতুন রুটে গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে আগের চেয়ে 2 ঘন্টা কম। ঢাকাগামী যেটা রুট পরিবর্তিত হয়ে খুলনা, পদ্মা, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা জংশন এবং পদ্মা সেতু হয়ে ঢাকা অভিমুখে যাত্রা করবে। সেক্ষেত্রে এই ট্রেনে বর্তমানে 11খানা কোচ নিয়ে চলাচল করছে। যাত্রী বৃদ্ধির কারণে তো কোচ সংখ্যা বাড়ানো যেতে পারে। পদ্মা সেতু হয়ে নতুন রুটে যাত্রী সংখ্যা বাড়বে আশা করে কোচ ও ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি বিশিষ্টজনদের। জনগণের সঠিক কল্যাণে যেন ব্যবহার করা যায় এবং এর সাথে কিন্তু আমি মনে করি যে যাত্রীবাহী কোচের সাথে যে মেইল কোচ যেগুলো মালবাহী কোচটাকেও সমানভাবে সম্পৃক্ত করা দরকার। নতুন রুটের পাশাপাশি বঙ্গবন্ধু সেতু হয়ে পূর্বের রুটেও খুলনা থেকে ঢাকায় চিত্রা এক্সপ্রেস নিয়মিত চলাচল করবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন, তাদের চরম শিক্ষা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুনিদের সঙ্গে কোনো সংলাপ হবে না বলেও সাফ জানান তিনি। বলেন, বিএনপি অস্বাভাবিক পরিস্থিতি চাইলেও যথাসময়েই হবে নির্বাচন। মঙ্গলবার দুপুরে গণভবনের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অভিজ্ঞতা জানাতে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রী বেশিরভাগই রাজনৈতিক প্রশ্নের মুখোমুখি হন। এ সময় বিএনপির আন্দোলন নিয়ে নিজের কঠোর অবস্থান স্পষ্ট করেন তিনি। বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদে বিশ্বাসী বিএনপি নির্বাচন চায় না, চায় অস্বাভাবিক পরিস্থিতি। যেভাবে পুলিশকে হত্যা করেছে, মানে মাটিতে ফেলে যেভাবে কোপালো, সাংবাদিকদের উপরে হামলা, সাংবাদিকদের ধরে পিটানো, মারা, তাদের উপরে হামলা করা, এবং এই ঘটনার পরে জনগণের ধিক্কার ছাড়া বিএনপির আর কিছুই জুটবে না। এদের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নেই। এদের সাথে আমরা যতই ভালো ব্যবহার করি না কেন, এদের কখনোই স্বভাব বদলাবে না। সন্ত্রাস জঙ্গিবাদে এরা বিশ্বাস করে। এরা তো আসলে নির্বাচন চায় না, এরা একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়। আগামী সংসদ নির্বাচন নিয়ে সব সংশয় ও অনিশ্চয়তার শঙ্কা উড়িয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, নির্বাচন হবে এবং সময় মতোই। নির্বাচন হবে এবং সময় মতনই হবে। কে চোখ রাঙালো আর কে চোখ বেঁকালো
ওটা নিয়ে আমরা পরোয়া করি না। আমি আশা করি তারা এগুলি বন্ধ করবে, আর বন্ধ না করলে পরে এর পরিণতি তাদের ভোগ করতে হবে। এবার এমনি এমনি যেতে দেব না। নির্বাচন এভাবে তারা থামাতে পারবে না। 13তেও পারেনি, 18তেও পারেনি, এবারেও পারবে না। ইনশাল্লাহ নির্বাচন যথাসময় হবে। খুনি এবং আগুন সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ হবে না বলেও জানান তিনি। এত নৈরাজ্যের পরও যারা বিএনপিকে নিষেধাজ্ঞা দেয় না তাদের নীতি নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। খুনিদের সাথে আবার কিসের বৈঠক? খুনিদের সাথে আবার কিসের আলোচনা? যারা এইভাবে মানুষকে হত্যা করতে পারে, যারা আমাদের সমস্ত উন্নয়নের কর্মকাণ্ড ধ্বংস করতে পারে, তাদের সাথে ডায়লগ। সে বসে ডিনার খাক, সে বসে ডায়লগ করুক। যারা খুন করার পরেও বলে ডায়লগ করতে হবে, কার সঙ্গে ডায়লগ করতে হবে? ট্রাম্প সাহেবের সাথে কি বাইডেন ডায়লগ করতেছে? যেদিন ট্রাম্প সাহেব আর বাইডেন ডায়লগ করবে সেদিন আমি করব। প্রধানমন্ত্রী জানান নির্বাচনী সরকার হবে না, মন্ত্রিপরিষদও ছোট হচ্ছে না। তফসিলের পর মন্ত্রীরা রুটিন কাজ করবেন, নির্বাচনের কাজে সরকারি সুবিধা পাবেন না। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী শনিবার নিবন্ধিত 44টি দলের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। মঙ্গলবার এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমন্ত্রণ জানানো হবে আওয়ামী লীগ ও বিএনপিকেও। ইসি সচিব জানান, শনিবার সকাল ও বিকেলে 22টি করে মোট 44টি দলের সাথে বসার সিদ্ধান্ত হয়েছে। এখন দলগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকদের চিঠি দেয়া হবে। এর আগেও দলগুলোর সাথে সংলাপ করেছে কমিশন। তবে সংসদ নির্বাচনের আগে ফের বসতে চায় সংস্থাটি। গতবারের সংলাপে বিএনপিকে কয়েকবার ডেকেও সাড়া পায়নি ইসি, এবারও বিএনপিকে ডাকা হচ্ছে। সেখানে আগামী নির্বাচনের পরিবেশ এবং প্রস্তুতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে জানানো হবে। না, কোনো সংলাপ নাই, এটা মিটিং এ ডাকা। রাজনৈতিক দল সমূহের সভাপতি, সেক্রেটারি অথবা তাদের কর্তৃক মনোনীত দুজন উপযুক্ত প্রতিনিধিকে এখানে মিটিং আমন্ত্রণ জানানো। প্রস্তুতি সম্পর্কে হয়তো কমিশন অবহিত করতে পারে। পরিবেশ অনুকূলে না থাকলেও যথাসময়েই হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সিইসি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন। পরে পিটার হাস বলেন, গণতান্ত্রিক নির্বাচনে রাজনৈতিক সহিংসতার স্থান নেই। শর্তহীন সংলাপের পরামর্শ দেন তিনি। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে 5 নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বুধবার থেকে শুরু হচ্ছে ক্ষণগণনা। ভোট সামনে রেখে তফসিল ঘোষণার প্রস্তুতি আর বিএনপির হরতাল অবরোধের মধ্যে মঙ্গলবার আকস্মিকভাবে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যান মার্কিন রাষ্ট্রদূত। সকাল 10টায় ইসিতে প্রবেশ করেন পিটার হাস। সিইসির কক্ষে শুরু হয় বৈঠক। বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ও কমিশন সচিব অংশ নেন। প্রায় 1.5 ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। বলেন, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমরা নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা চাই। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা রাজনৈতিক দল, সরকার, ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, গণমাধ্যম এবং অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব। গণতান্ত্রিক নির্বাচনে কোনো পক্ষেরই রাজনৈতিক সহিংসতার স্থান নেই। আমি আশা করি সব পক্ষ শর্তহীনভাবে সংলাপে বসে সামনের দিকে এগোবে এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে নেবে। পরে সিইসি বলেন, নির্ধারিত সময় ও পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসির হাতে বিকল্প নেই বলে জানান তিনি। বিভিন্ন ধরনের অপশন ওপেন আছে রাজনৈতিক দলগুলোর জন্য, কিন্তু নির্বাচন কমিশনের জন্য ওই ধরনের কোনো অপশন ওপেন নেই। কিন্তু প্রতিকূল হলে নির্বাচন করা হবে না, এই ধরনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যেন জনগণের মধ্যে না থাকে, সেই জন্য স্পষ্ট করে বলতে চাই যে নির্বাচন নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই অনুষ্ঠিত হবে। এ সময় পিটার হাসের সাথে একমত পোষণ করে সিইসি বলেন, রাস্তায় সমস্যার সমাধান হবে না, রাজনৈতিক সংলাপের কোনো বিকল্প নেই। রাস্তায় শক্তি প্রদর্শনের মাধ্যমে সলিউশন হবে বলে আমরা মনে করি না। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে আবারও এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন প্রয়োজন বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। এ সময় ২৮ অক্টোবরের রাজনৈতিক সহিংসতা নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি। আপনাদের আগেও যেমনটা জানিয়েছি, নিষেধাজ্ঞা আরোপের আগে এ বিষয়ে কোনো ঘোষণা দেব না আমরা। তবে আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে যাচ্ছি এবং বিশ্বাস করি যে একটি শান্তিপূর্ণ নির্বাচন জরুরি। যে বিদেশিরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে তাদের উচিত এদেশে রাজনৈতিক দল গঠন করা। নিবন্ধন নিয়ে তাদেরও জনমত যাচাই করার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাসের সংলাপ প্রস্তাবের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই নৈরাজ্য চালাচ্ছে বিএনপি। নির্বাচনের জেরে ছড়িয়েছে উত্তাপ। হরতাল অবরোধ ঘিরে সংঘর্ষে জড়াচ্ছে বিএনপি পুলিশ। জ্বালাও পোড়াইয়ের হতাহতের ঘটনা ঘটছে। পরিস্থিতি বিবেচনায় আবারও নিঃশর্ত সংলাপের তাগিদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সেই বার্তা দিতে মঙ্গলবার নির্বাচন কমিশনে যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। I hope that all sides going forward will engage in a dialogue without preconditions. বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পিটার হাসের এত আগ্রহ ভালোভাবে দেখছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেন মন্ত্রী। কোনো বিদেশি প্রতিষ্ঠান এদেশে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হওয়া উচিত। তারা বোধহয় রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করা উচিত, যে তারাও একটা রাজনৈতিক প্রতিষ্ঠান করবেন, আমাদের আভ্যন্তরীণ বিষয়ে তারা রাজনৈতিক অবস্থান নেবেন। তারা একটা দল করুন আর জনগণের কাছে দেখেন কটা ভোট পান। তিনি আরও বলেন, উন্নয়ন রোধ করতেই আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে বিএনপি। বাংলাদেশে তারা ইমেজ নষ্ট করার জন্যই তো এইসব করছেন। তাদের উদ্দেশ্য তো মহৎ না, কারণ দেশটা তো তাদের, আমাদের, আপনাদের সবার। দেশের যদি বদনাম হয় সবার ক্ষতি হবে। তারা এই জিনিসটা কখনো বোধহয় গুণাক্ষরেও চিন্তা করেন না। ২৮ অক্টোবরের সহিংসতার জেরে পুলিশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ নিয়ে চিন্তিত নয় সরকার। নিষেধাজ্ঞা দেখ না দেখ, ইট ডাজ নট ম্যাটার টু আস। এগুলো নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। সকালে রাজধানীতে প্রথম দিনের তুলনায় যান চলাচল কিছুটা বেড়েছে। সড়কে কর্মজীবী মানুষের চলাচলও বেড়েছে। রাজধানীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। এদিকে ভোর থেকে মহাখালী, গাবতলী সহ রাজধানীর অন্যান্য বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। অবরোধের সমর্থনে ভোরে জুরাইন ও যাত্রাবাড়িতে গলির ভেতরে মিছিল করে বিএনপি ও জামায়াত। রাস্তায় কোনো সমস্যা হয় না, পুলিশ আছে, কোনো সমস্যা নেই। যাত্রী একটু মোটামুটি কম ভাই, কোনো আতঙ্ক নাই, সাধারণভাবে চলাচল করতে পারতেছি। বিএনপির অবরোধের দ্বিতীয় দিনের আরো খবর জানাতে এবারে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব মাতুয়াইলে, সেখানে রয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, মাতুয়াইলে সড়কে যান চলাচলের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? গতকালকের তুলনায় যান চলাচল বেড়েছে কি? দেখুন, গতকালকের তুলনায় নিঃসন্দেহেই যান চলাচল বেড়েছে। ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন সবকিছুই বেড়েছে। তবে সাধারণ মানুষের যেই সংখ্যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি বাড়লেও অন্যান্য দিনের মতো ঠিক ততটা বাড়েনি। আমি যদি এখানকার চিত্র একটু আসলে দেখাতে চাই, এখানে কিন্তু সব মিলিয়ে বলা যায় যে এই যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কে যদি যান চলাচলের কথা বলি, সকাল থেকেই ধীরে ধীরে কিন্তু যানবাহন চলছে। তবে বেলা যত বাড়ছে তত যানবাহনের সংখ্যাও বাড়ছে। আপনি সে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট যে সকল গাড়ি রয়েছে সেগুলোর পাশাপাশি গণপরিবহন সেগুলো কিন্তু চলছে। কুমিল্লা থেকে ঢাকায় ছেড়ে আসা বেশ কিছু বাস আমরা সকাল থেকে আসলে
এখানে লক্ষ্য করেছি এবং তার পাশাপাশি অন্যান্য যে সকল বাহন রয়েছে সেগুলোও কিন্তু রয়েছে। আপনি জানেন যে গতকালকেও এই মাতুয়াইল এলাকায় চট্টগ্রাম রোডে বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তারপর থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং এই জায়গাটিতে মাতুয়াইল, তারপরে শনি রাখড়া, সাইনবোর্ড, এই যে এলাকাগুলোতে রয়েছে সেখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু মোতায়েন রয়েছে। যদিও তারা অনেকটা অলস সময় পার করছেন, তার কারণটি হচ্ছেন যে যেহেতু এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়নি, যার ফলে তারা খানিকটা অলস সময় পার করছেন এবং তারা খোঁজখবর রাখছেন যে কোনো জায়গায় কোনো সহিংসতার তথ্য আসলে তারা পাচ্ছেন কিনা। এখানে একটি বিষয় হচ্ছে যে সকাল থেকে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় বেলা যত বাড়ছে তত কিন্তু আসলে যানবাহনের যে সংখ্যা সেটিও বাড়ছে, সাধারণ মানুষের চলাচলও বাড়ছে। তবে যেহেতু মানুষের মধ্যে একটি শঙ্কা কাজ করছে, তার কারণটি হচ্ছে গত কয়েকদিনে কিন্তু বেশ কয়েকটি বাস পড়ানো হয়েছে। আজকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে গতকালকে সকাল 6টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত সব মিলিয়ে 16টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তের কারণে যে অগ্নিকাণ্ডগুলো ঘটেছে তার মধ্যে 9টি বাস কিন্তু তারা আসলে পুড়িয়েছেন। এই যে 9টি বাস আসলে পুড়িয়েছেন, এই 9টি বাস ছাড়াও বেশ কয়েকটি প্রাইভেট কার রয়েছে, ব্যক্তিগত বাহনও কিন্তু রয়েছে। সেই জায়গা থেকে ঝুঁকি বিবেচনায় কিন্তু অনেকেই আসলে ব্যক্তিগত বাহন তারা বের করছে না। তবে আসলে গতকালকের তুলনায় আজকে যান চলাচল অনেকটাই বেড়েছে। স্বাভাবিক বলা যাবে না, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কিছুটা রয়েছে। দূরপাল্লা বলতে যেটি বুঝেছে চট্টগ্রাম, কক্সবাজার শেষ করে জায়গা থেকে আসলে আশেপাশে সংগ্রহ করতে থাকুন। এবারে মহাসড়ক পরিস্থিতির খবর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে জানাবেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, দূরপাল্লার যে যান চলাচল সেটি কি গতকালকের তুলনায় বেড়েছে কিনা, সেখানকার সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? দূরপাল্লা যানবাহন বলতে যে উত্তরবঙ্গমুখী বা উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী সেরকম যানবাহন কিন্তু খুব বেশি চলছে না। তবে আমরা আজকে যেটা দেখছি যে চন্দ্রা থেকে গাজীপুর থেকে কিছু মিনি বাস আসছে টাঙ্গাইলের দিকে, সেটা আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম। আমি যদি দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখন আমি আছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের বাইপাস নামক এলাকায়। দর্শকদেরকে যদি দেখানোর চেষ্টা করি, প্রতিদিন তো এই মহাসড়কটা অনেক বেশি ব্যস্ত থাকে, অনেক বেশি বাস, মিনি বাস, ব্যক্তিগত যানবাহন, কাভার্ড ভ্যান চলাচল করে। আজকে দূরপাল্লার বাস তেমন একটি দেখছি না আমরা, দুই একটি বাস চলছে, কিন্তু কাভার্ড ভ্যান এবং ব্যক্তিগত বাহন অর্থাৎ প্রাইভেট কার কিন্তু প্রচুর চলছে। এর বাইরে যেটা দেখছি যে মহাসড়কে বিপুল সংখ্যক কিন্তু সিএনজি চালিত অটো রিক্সা চলছে, অর্থাৎ দূরপাল্লার বাস না চলার কারণে মানুষ যাদের যাতায়াত করার প্রবলেম হচ্ছে তারা কিন্তু এই বাহনগুলি ব্যবহার করতে পারছে। এর বাইরে বিপুল সংখ্যক মোটরসাইকেলও আমরা চলাচল করতে দেখেছি। তবে এই মহাসড়কে যে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে প্রায় 65 কিলোমিটার এলাকা, 65 কিলোমিটার এলাকাতেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে যাতে কোনো প্রকার নাশকতা এই মহাসড়কে ঘটতে না পারে। গতকাল থেকে আজকে তো এই অবরোধের দ্বিতীয় দিন চললো। তো এই 2 দিনে কিন্তু এই মহাসড়কে কোথাও কোনো সহিংসতার ঘটনা আমরা দেখিনি, কোথাও কোনো জ্বালাও পোড়া হয়নি বা বাস পোড়ানোর মতো কোনো ঘটনা হয়নি। তো টাঙ্গাইলের পুলিশ সুপার যেটা বলছে যে এই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক, মাঠ প্রশাসনের লোক, তারা সবাই কিন্তু মাঠে রয়েছে। এর বাইরে বিষয়ের তথ্য সংগ্রহ করতে থাকুন। এরই মধ্যে বনানী সড়ক পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। বনানীতে কি যানবাহনের উপস্থিতি তুলনামূলক বেড়েছে কিনা, অফিসগামী যারা রয়েছেন তারা কিভাবে করে যাচ্ছেন গন্তব্যে? অবরোধের দ্বিতীয় দিনে বনানী এলাকায় সহ ঢাকার যে বিভিন্ন এলাকা, সেই এলাকায় বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গণপরিবহন পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়ছে। বনানী সড়কের চিত্র যদি এই মুহূর্তে দেখাতে চাই, বনানী কাকলি যে সিগন্যাল রয়েছে সেই সিগন্যালে পড়তে হচ্ছে, অর্থাৎ 4-5 মিনিট বা 8-10 মিনিট পর্যন্ত অপেক্ষা করে সিগন্যাল পার হতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে গতকালকেও কিন্তু এরকম চিত্র ছিল না, সেই গতকালকের তুলনায় আজকে যানবাহন সড়কে অনেক বেশি বেড়েছে। আমরা জানি যে গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে মূলত বিএনপি হরতাল ডাকে এবং এরপরে একদিনের বিরতি দিয়ে আবার তারা টানা 3 দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে। সেই অবরোধ কর্মসূচি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত কিন্তু রাজধানীতে বিএনপির যে বড় কোনো অবস্থান বা পিকেটিং বা মিছিল
সেটি কিন্তু চোখে পড়েনি। বিচ্ছিন্নভাবে গতকালকেও বিএনপি ঢাকার বিভিন্ন পয়েন্টে মিছিল করেছে এবং আজকেও ঢাকার বিভিন্ন পয়েন্টে বিক্ষিপ্তভাবে মিছিল, ঝটিকা মিছিল যেটিকে বলে, সেই ঝটিকা মিছিল করেছে। যদিও সেই মিছিল বা পিকেটিংয়ে এখন পর্যন্ত কিন্তু রুহুল কবির রিজভী ছাড়া দলের কোনো সিনিয়র নেতাকে দেখা যায়নি। বিএনপি যদিও কর্মসূচি দিয়েছে, বিএনপির পাশাপাশি কিন্তু একই কর্মসূচি দিয়েছে জামাত ইসলামী এবং বিএনপির সাথে যারা সমমনা জোট রয়েছে সেই সব জোটের শরিকরাও দিয়েছে। অর্থাৎ এই এতগুলো দলের যে কর্মসূচি, সেই কর্মসূচি ডাকার পর রাজপথে যে তাদের অবস্থান, সেই অবস্থান কিন্তু এখন পর্যন্ত তেমন চোখে পড়েনি। যদিও বিভিন্ন গলি বা বিভিন্ন সড়কে সকালের দিকে, ভোরের দিকে ঝটিকা মিছিল করছে, তারা গতকালকেও করেছে, আজকেও করেছে। এই অবস্থায় আজকে দ্বিতীয় দিন চলছে, আগামীকালকেও এই অবরোধ কর্মসূচি আছে। ধারণা করা হচ্ছে যে গতকালকের তুলনায় আজকে গাড়ির চাপ সড়কে বেড়েছে এবং আগামীকাল তৃতীয় দিন, যে সেই তৃতীয় দিন গাড়ির চাপ আরও বাড়বে। বিএনপির অবরোধ কর্মসূচি দ্বিতীয় দিনের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আজ আদালতে নেওয়া হবে। এর আগে রাত 8:15টার দিকে তাদের রাজারবাগ ও শাহজাহানপুর থেকে গ্রেপ্তার করা হয়। রাতে মিন্টো রোডে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হানুরন রশিদ জানান, শনিবারের সমাবেশে সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর, হত্যা, প্রধান বিচারপতির বাসভবন ও রাজারবাগ হাসপাতালে হামলার ঘটনায় পল্টন ও শাহজাহানপুর থানায় মামলা হয়েছে। মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলাল দুজনই এসব মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। পল্টন থানা, শাহজাহানপুর থানা, এই দুজন বিএনপি নেতার বিরুদ্ধে এফআইআরভুক্ত মামলা রুজু হয়েছে। সেই মামলার কারণেই এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা আদালতে উপস্থাপন করব। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনবে পুলিশ, চাইবে রিমান্ড। এসব তথ্য জানিয়েছেন ডিবি প্রধান। আর ডিএমপি কমিশনার বলেছেন, সারওয়ার্দির পরিচয় যাই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাইডেনের ভুয়া উপদেষ্টা মিয়া আরিফি গত শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন। তাকে গ্রেপ্তারের পর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ার্দির নেপথ্যে থাকার বিষয়টি সামনে আসে। মঙ্গলবার বিকেলে সারওয়ার্দিকে সাভার থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান জানান, সারওয়ার্দির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হবে। দেশে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ওনার বক্তব্য যে একটা রাষ্ট্রদ্রোহিতার যে একটি অপরাধ হয়েছে, সেই প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে পল্টন থানা। আমাদের সেই মামলার নম্বর হচ্ছে 56। আমরা সেই মামলায় আমরা তাকে গ্রেপ্তার দেখিয়েছি এবং আমরা মনে করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজন হলে তাকে আমরা রিমান্ডে আনবো। ডিএমপি কমিশনার জানান, অপরাধীর পরিচয় যাই হোক, আইনের চোখে সবাই সমান। একজন মানুষ যখন অপরাধ করে তখন সে কি পরিচয়ের সেটি কিন্তু বিবেচ্য নয়। আমাদের কাছে বিবেচ্য যে সে একজন অপরাধী হিসেবে তাকে আইনের হাতে তুলে দেওয়া পুলিশের দায়িত্ব এবং সেইভাবেই ভারপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান শহীদ সোহরাওয়ার্দীকে গ্রেপ্তার করা হয়েছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, পর্যটন ও ভ্রমণ ভিসায় যেসব বিদেশি এরই মধ্যে ওমানে অবস্থান করছেন তাদের ভিসা পরিবর্তন স্থগিত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যুও স্থগিত থাকবে। এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে গিয়ে প্রবাসীরা কর্মী ভিসা নিতে পারতেন। এই সুবিধা স্থগিত হওয়ায় এখন যারা ওমানে অবস্থান করছেন তাদের দেশে ফিরে কাজের ভিসা নিয়ে আবারও ওমানে ফিরতে হবে। তবে বাংলাদেশিরা এই সুযোগ পাবেন না বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।
200 বছরের পুরনো কালাজ্বর বেলে মাছির কামড়ে 1824 সালে যশোরে মহামারীর রূপ নেয় এই রোগ। 3 বছরে মারা যায় প্রায় 75,000 মানুষ। এবার 2 দশকের চেষ্টায় অবশেষে এই জ্বর নির্মূলে সফল বাংলাদেশ। বিশ্বের প্রথম দেশ হিসেবে মিলল বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি। একে স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। প্রতিবেদনটি থাকছে সংবাদের পরের অংশে। এখন থেকে কোল্ড স্টোরেজে প্রতি কেজি 27 টাকা দরে আলু বিক্রি হবে, আর পাইকারিতে বিক্রি হবে প্রতি কেজি 36 টাকা। নির্ধারিত দামে আলু বিক্রির বিষয়ে মঙ্গলবার নতুন নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে অবরোধে রাজধানীর বাজারে বেশ কিছু পণ্যের সরবরাহ কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অবরোধে রাজধানীর বাজারগুলোতে নিত্যপণ্যের সরবরাহ কিছুটা কম, বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। গত সপ্তাহে 150 টাকা কেজিতে রসুন বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে 165 টাকায়। আদার দাম কেজিতে 60 টাকা বেড়ে 220 টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে পেঁয়াজের দামও। 80 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 থেকে 40 টাকায়। পণ্যমূল্যের দাম বাড়ায় দিশেহারা ক্রেতারা। এই রসুন মনে করেন আমরা বিক্রি করছি এই হরতালের আগে 150 টাকা 55 টাকা, সেই রসুন এখন বিক্রি করতেছি 160 টাকা 65 টাকা। আদা বিক্রি করছে মনে করেন 160 টাকা 150 টাকা, সে আদা এখন বিক্রি করছে 220 টাকা। তো গতকালকে এলাকা থেকে আমি পেঁয়াজ কিনলাম 120 টাকা করে, আজকে এখানে এসে দেখতে পাচ্ছি যে 140 টাকা করে কেজি আর কি। এদিকে বুধবার থেকে আলুর দাম কোল্ড স্টোরেজ থেকে প্রতি কেজি 27 টাকা ও পাইকারি পর্যায়ে 36 টাকায় বিক্রির সিদ্ধান্ত কার্যকর করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এটি বাজারে কতটা প্রভাব ফেলবে তা নিয়েও সংশয়ে ক্রেতারা। 3-4 দিনে প্রায় প্রতি কেজিতে 30-35 টাকা করে দাম বেশি। মাল কি আসতেছে? মাল ভাই যে পরিমাণ দরকার সেই পরিমাণ আসতেছে না। তবে সরবরাহ ঠিক থাকায় স্থিতিশীল আছে সবজির দাম। দাম না বাড়লেও 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। শীতের সবজি যেমন বলতে সিম আগের দামে আছে 120 টাকা, নতুন টমেটোটা আসছে টকটা 120 টাকা, তারপর আপনার নতুন আলু আসছে 140-150 এরকম কেজি। এ অবস্থায় বাজার তদারকির পাশাপাশি সরবরাহ বাড়ানোর দাবি ক্রেতাদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এবার বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, পাইকারি এবং খুচরাতে বগুড়াতে আলুর দাম কেমন দেখা যাচ্ছে? জেলা প্রশাসনের অভিযানের কথা বলা হয়েছে, আজকে কি সেই অভিযানটি সংগঠিত হবে কি? আমি রাত্রে বগুড়া জেলা তারা যেটি বলেছে যে সরকারিভাবে যে নির্দেশনা রয়েছে সেটি কার্যকর করা বাজার মনিটরিংয়ের ফলাফল আজকের উনি গুরুত্ব দিয়েছেন যে আজকে বাজার মনিটরিং এর ফলাফলটা আসবে, তারা মাঠে নামবেন এবং এই যে সরকারি নির্দেশনা রয়েছে নির্ধারিত দরে আলু বিক্রি করার যে নির্দেশনাটা রয়েছে সেটি না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে। আমরা বগুড়া ফতেলি বাজার এবং রাজাবাজার, যেটি বগুড়ার সবচেয়ে বড় দুটি বাজার, সেখানে আজকে আলু এবং অন্যান্য সবজি মশলার দামের একটা পার্থক্য করে দেখেছি যে গত সপ্তাহে অর্থাৎ এই যে অবরোধ কর্মসূচি চলছে তার আগে যেসব পণ্যের যা দাম কেনা বেচা হয়েছে সেই দামে এখন আজ কেনা বেচা হচ্ছে না, সপ্তাহে 2 থেকে 3 টাকা করে বেশি বেড়েছে। আর আলুর দামের ক্ষেত্রে এটি একটু বেশি বলে আমার কাছে মনে হয়েছে। সরকারের যে নির্ধারিত দর রয়েছে 36 টাকা 27 টাকা, সেটি শুধুমাত্র একটি নির্ধারিত দরে বিক্রি হচ্ছে রাজ ভান্ডার। এখানে 100 বস্তা করে আলু প্রতিদিন দেওয়া হয়, সেটি 36 টাকা দরে 50 টাকা যে দাম সেটি সরকারি বিক্রি হচ্ছে। আর বাকি সবগুলো জায়গাতে আমরা দেখেছি 54, 56, 58 এমনকি 64 টাকা দরেও আলু বিক্রি হচ্ছে। এটি আলু এই একটি জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে সরকার নির্ধারিত দরে বিক্রি করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আলু ব্যবসায়ী যারা কোল্ড স্টোরেজ এবং আলু ব্যবসায়ীরা তারা এখানে সরকারের সাথে চুক্তি অনুযায়ী এখানে তারা আলু দিচ্ছে প্রতিদিন 100 বস্তা করে। এর বাইরে সবখানে আলুর দাম অনেক বেশি নিয়ন্ত্রণের বাইরেই রয়েছে। বেশ কয়েক দফায় এর আগে বগুড়ায় যে অভিযানগুলো হয়েছে তারও কোনো প্রভাব আমরা এখন পর্যন্ত অন্যান্য জায়গায় দেখতে পাচ্ছি না। বগুড়া থেকে আলুর বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান।
হরতাল অবরোধে কমে গেছে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জের কেনাবেচা। নাশকতার আশঙ্কায় দেশের নানা প্রান্তে পর্যাপ্ত পণ্য সরবরাহ করা যাচ্ছে না। পচনশীল পণ্য নষ্ট হবার ভয়ের পাশাপাশি দেখা দিয়েছে লোকসানের আশঙ্কা। এই অবস্থায় দেশের অর্থনীতি ঠিক রাখতে আলোচনার তাগিদ ব্যবসায়ীদের। স্বাভাবিক সময় ক্রেতা বিক্রেতার হাকডাক আর শ্রমিকদের ব্যস্ততায় সরব থাকে চট্টগ্রামের খাতুনগঞ্জ। প্রতিদিন গড়ে লেনদেন হয় 5 থেকে 6 হাজার কোটি টাকার। তবে হরতাল অবরোধে সেই ব্যস্ততায় ভাটা পড়েছে। পণ্য আনা নেওয়ায় নাশকতার শঙ্কা ও পচনশীল পণ্য নষ্ট হয়ে যাওয়ার চিন্তায় চিন্তিত ব্যবসায়ীরা। হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়, কিন্তু হরতাল অবরোধের কারণে সেটা আর হয় না। বেচা বিক্রি না হলে তো সেটা তো আর হবে না। 3 দিন অবরোধ, 3 দিনের মধ্যে আমাদের বেচা বিক্রি কম হবে, বিভিন্ন জায়গায় মাল আসবে না, বিভিন্ন জায়গায় মাল যাবে না। বৃহৎ এই পাইকারি বাজারে পণ্য ওঠানো নামানোর মাধ্যমে জীবিকা নির্বাহ করে হাজার হাজার শ্রমিক। মোকামে বেচাকেনা কম থাকায় অলস সময় কাটছে তাদেরও। দিনমজুর এসব মানুষের চোখে মুখেও অনিশ্চয়তার কালো ছায়া। জনগণ না খায় মরবো, দেখেন খাতুনদের অবস্থা কি অবস্থা, কোনো কাম কাজ নেই, সব লেবার বসে রয়েছে। তার জন্য মনে হয় 60 টাকা ভাই কিনা ভাই সন্দেহ আছে। তো এইভাবে যদি আমরা চলি তাহলে আমরা কি খাই বাঁচবো। দীর্ঘ বিরতির পর আবারও টানা অবরোধ কর্মসূচিকে অশনি সংকট হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা। অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আগেই আলোচনার মাধ্যমে সমাধানের দাবি তাদের। মানুষের যে মূল্যস্ফীতি, এটার কারণে খুবই সমস্যা। এখন যদি আবার হরতাল অবরোধ এগুলা হয়, তাহলে সমস্ত যারা পেশাজীবী থেকে শুরু সমস্ত পেশাজীবী মানুষগুলার ক্ষতির সম্মুখীন হবে, ক্ষতি হবে আমাদের। সেদিকে চিন্তা রেখে আমার মনে হয় সংলাপের মাধ্যমে যদি সমাধান করা যায়, সেটা হবে সবচেয়ে উত্তম ব্যবস্থা। হরতাল অবরোধে খাতুনগঞ্জে পণ্য কেনাবেচা অর্ধেকের নিচে নেমে এসেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। রাকিবউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নিরাপত্তার স্বার্থে বাড়ছে সিসিটিভি ক্যামেরার ব্যবহার, এজন্য প্রতি বছরই বাড়ছে বিক্রি। বছরে বিক্রির প্রবৃদ্ধি 30%। আমদানিকারকরা জানান, ঋণপত্র খোলার জটিলতায় চাহিদার তুলনায় আমদানি কম। তবে সিসিটিভি ব্যবহারে যাতে গোপনীয়তা ভঙ্গ না হয়, এজন্য নীতিমালা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকেরা। বেসরকারি চাকুরিজীবী আব্দুল হান্নান শপিং মলে এসেছেন সিসিটিভি ক্যামেরা কিনতে। চাকুরির কারণে বাসার বাইরে থাকতে হয় বলে 2 মেয়ের নিরাপত্তার স্বার্থেই তার এই সিদ্ধান্ত। বাইরে থেকে যাতে আমার বাসারটা মনিটরিং করতে পারি, সেই জন্যই মূলত সিসিটিভিটার প্রতি ইন্টারেস্ট আমি। বাসাবাড়ি, অফিস, কলকারখানা সহ বহু সড়কেও ব্যবহার হচ্ছে ক্যামেরা। এর ফলে শনাক্ত হচ্ছে অনেক অপরাধী, রোধ হচ্ছে অপরাধ। বিক্রেতারা জানান, প্রতি মাসেই বাড়ছে বিক্রি। ক্রেতাদের অধিকাংশই ফ্ল্যাট বা বাড়ির জন্য ক্যামেরা কিনছেন। বুলেট, ডোম ও ডল, এই 3 ধরনের সিসিটিভি দেশে বেশি ব্যবহার হয়। এর দাম সর্বনিম্ন 1300 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 লাখ টাকা। বাসাবাড়ি বেশি আসছে, আর অফিসও আছে। 1800 টাকা থেকে শুরু করে 3500 টাকার ভিতরে, এই রেঞ্জের মধ্যেই বাসাবাড়িতে সেল করা হচ্ছে। আমদানিকারকরা জানান, গত বছর আমদানি হয়েছে 12 লাখ সিসিটিভি। এর 80% বিক্রি হয়েছে। চলতি বছর চাহিদা আরও বাড়লেও আমদানি কম। সময় মতো ঋণপত্র খোলা না গেলে সরবরাহে ঘাটতি হবে। ইম্পোর্ট অলরেডি 50% চলে আসছে। হাউসে এক্সিস্টিং প্রোডাক্ট ছিল, ওইটা দিয়েই আসলে বর্তমান যে সরবরাহটা আছে ওইটাকে মানে ওই ঘাটতিটাকে মোকাবেলা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, অপ্রয়োজনীয় এবং বিশেষ কিছু স্থানে সিসিটিভি ব্যবহারে ভঙ্গ হচ্ছে মানুষের গোপনীয়তা। এছাড়া অনেক সময় জরুরি সিসিটিভির ফুটেজ পাওয়া যায় না। এ কারণে সিসিটিভি ক্যামেরা নীতিমালা প্রয়োজন। আমরা অনেক অফিসে দেখি যে একটা ওপেন স্পেস গুলোতে সব সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ওখানে যারা বসেন তারা সবসময় যে কারো না কারো দৃষ্টিতে আছেন, এই জিনিসটা এক ধরনের অস্বস্তিকর বটে। তো এই জায়গাতে একটা সুনির্দিষ্ট নীতিমালা দরকার, আসলে কোথায় আমরা সিসিটিভি ব্যবহার করব। 90% সিসিটিভি আসে চীন থেকে। বাকিটা কোরিয়া, জাপান ও ইউরোপের কয়েকটি দেশ থেকে আমদানি হয়। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 দশকের চেষ্টা, অবশেষে কালাজ্বর নির্মূলে সফল বাংলাদেশ। বিশ্বের প্রথম দেশ হিসেবে মিলল রোগ নির্মূলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি। একে স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। 200 বছরের পুরনো রোগ কালাজ্বর। বেলে মাছির কামড় থেকে এই রোগ হয়। 1824 সালে যশোরে মহামারী আকারে দেখা দেয় কালাজ্বর। 3 বছরে মারা যায় প্রায় 75,000 মানুষ।
পরে ওষুধ আবিষ্কার হলে কমে আসে রোগের প্রকোপ। গত 2 দশক ধরে কালাজ্বর নির্মূলে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। দেশের 100টি উপজেলায় রোগী থাকায় চলে নানা কর্মসূচি। চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় রোগী প্রতি 1.5 থেকে 2.5 লাখ টাকার ওষুধ বিনামূল্যে দেয় সরকার। সফলতা আসে 6 বছর আগে। রোগ নির্মূলে প্রতি 10,000 জনসংখ্যায় একজন বা তার চেয়ে কম রোগীর লক্ষ্যমাত্রা অর্জন করে বাংলাদেশ। স্বীকৃতির জন্য 1 মাস আগে আবেদন করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। রোগী শনাক্তকরণ, রোগীর চিকিৎসা প্রদান এবং সেটি কিন্তু সরকার বিনা পয়সাতে করে এসেছে এবং অব্যাহতভাবে এটি করে যাচ্ছে। আমাদের কমিটমেন্টের যে জায়গাটি, সেই জায়গাটিতে আমরা অনড় ছিলাম এবং আমি মনে করি এটি সামগ্রিকভাবে এটি বাংলাদেশের একটি বড় অর্জন, একটি বড় বিজয়। সোমবার ভারতের দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি তুলে দেয় সংস্থাটি। এর আগে কোনো রোগ নির্মূলে প্রথম হয়নি বাংলাদেশ। ভারত, ব্রাজিল সহ বিশ্বের 99টি দেশে এই রোগের প্রকোপ আছে। এটি জনস্বাস্থ্য এবং জনস্বার্থের বিবেচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা বিশ্বে বাংলাদেশ প্রথম যে দেশ থেকে কালাজ্বর পাবলিক হেলথ এলিমিনেশন সনদ অর্জন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব রকমের শর্ত পূরণ করে। এটি আমরা মনে করি অন্যান্য দেশ নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজেস নিয়ে যাদেরকে প্রতিনিয়ত লড়াই করতে হয়, তাদের অনুপ্রেরণার উৎস হিসেবে বাংলাদেশ এখানে কাজ করবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এর আগে ফাইলেরিয়া ও পোলিও নির্মূল করে সনদ পেয়েছিল বাংলাদেশ। কোনো রোগ নির্মূলে প্রথম হওয়ার ঘটনা এবারই প্রথম। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।